আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে ছোট একটি ঘোষণা। আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। আপনাদের মধ্য থেকে ২০ জনকে আমি দিতে যাচ্ছি একটি বিশেষ পুরস্কার। আমাদের এই ভিডিওটি আপনি ঠিক কোন জেলা থেকে দেখছেন, আপনার নাম এবং আপনার জেলা অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের মধ্য থেকে প্রথম ২০ জনকে আমরা বিশেষ একটা পুরস্কার দিতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। এখন ভিডিওটি স্কিপ করলে এটাই হবে আপনার বড় ভুল, কারণ ১০ মিনিট ভিডিওটি না দেখলে পুরস্কার পাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সত্যের মৃত্যু নেই নাটকের একদম জমজমাট পর্ব নিয়ে। আজকের নাটকের এই পর্বে শুরু থেকেই দেখা যাচ্ছে একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সম্পত্তি নিয়ে নতুন নতুন চাল। বিশেষ করে কামরান যেভাবে ফুপু আম্মার সরলতার সুযোগ নিয়ে তাকে মুগ্ধদের বিরুদ্ধে ভয় দেখাচ্ছে, তাতে সামনে যে বড় কোনো বিপদ আসছে সেটা একেবারে পরিষ্কার। কামরান দাবি করছে মুগ্ধ নাকি আগে ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তাই ফুপু আম্মার নিরাপত্তার জন্য মুগ্ধদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু আসল উদ্দেশ্য কি সত্যিই নিরাপত্তা, নাকি ফুপু আম্মার সম্পত্তির দিকে কামরানের নজর? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফুপু আম্মা মুগ্ধদের আটকাতে চাইলেও কামরান তাকে বোঝায় মামলা হলে জেলে যেতে হতে পারে, সম্মান নষ্ট হবে, এমনকি লন্ডনেও যেতে পারবেন না। আর এই ভয় দেখিয়েই সে নতুন একটি পরিকল্পনা সামনে আনে। কামরানের পরামর্শ হলো কিছুদিনের জন্য ফুপু আম্মার ২টা বাড়ি আর ৪টা দোকান তার নামে রেজিস্ট্রি করে দিতে হবে। এরপর সুরাইয়াকে বলা হবে ফুপু আম্মার নামে কোনো সম্পত্তি নেই। তারপর সুরাইয়ার সঙ্গে ১ কোটি টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। ফুপু আমলাও শেষ পর্যন্ত এই পরিকল্পনায় রাজি হয়ে যান। কিন্তু এখানেই নাটকের সবচেয়ে বড় সন্দেহ তৈরি হয়, কারণ কামরান বারবার বলছে বিপদ কেটে গেলে সম্পত্তি আবার ফুপু আম্মার নামে ফিরিয়ে দেবে। কিন্তু সত্যিই কি সে সম্পত্তি ফেরত দেবে, নাকি এই সুযোগটাই কাজে লাগিয়ে সব সম্পত্তি নিজের করে নেবে? দর্শকদের মনে এখন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরছে। অন্যদিকে মুগ্ধ ও সালাউদ্দিনের অবস্থাও ভয়াবহ হয়ে উঠেছে। সালাউদ্দিন মারধরের কারণে প্রচণ্ড জ্বরে পড়ে যায় এবং সারা রাত ব্যথায় কষ্ট পায়। সকালে তার অবস্থা এতটাই খারাপ হয় যে সে বমি করতে শুরু করে, এমনকি মৃত্যুর ভয়েও ভেঙে পড়ে সে। আমেনাকে বলে যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। সবার কাছে ক্ষমা চাওয়ার কথাও বলে। এই দৃশ্যটা ছিল পুরো ঘটনার অন্যতম আবেগঘন মুহূর্ত। সালাউদ্দিনকে হাসপাতালে নেওয়ার জন্য যখন সবাই চেষ্টা করে, তখন বাড়ির গেটের পাহারাদার তাদের বের হতে বাধা দেয়। কিন্তু একজন অসুস্থ মানুষকে চিকিৎসা না করিয়ে রাখা সম্ভব নয়। শেষ পর্যন্ত অনেক অনুরোধের পর গেট খোলা হয় এবং সালাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে মেরিনার সঙ্গেও তাদের যোগাযোগ হয়। মেরিনা জানতে পারে সালাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসার খরচের প্রয়োজন হলে সে টাকা পাঠানোর কথাও জানায়। কিন্তু এই পুরো পরিস্থিতির মধ্যে মুগ্ধদের বিরুদ্ধে যে মামলা আর ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নাটকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আব্দুল জলিলের জমির ডিল নিয়ে। তিনি ৩০ লাখ টাকা ফেরত নিতে এসে জানান তার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির মামলা হয়েছে এবং তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তার প্রায় ৬৫ কোটি টাকা আটকে আছে, ফলে তিনি নিজের নামে জমি কিনতে পারছেন না। জমির ডিল বাতিল করতে চাইলেও বাড়ির লোকজন টাকা ফেরত দিতে রাজি হয় না। পরে একটি নতুন সমাধান বের হয়। আসিয়ার নামে জমি কেনার প্রস্তাব দেওয়া হয়। আব্দুল জলিল আসিয়াকে বিশ্বাস করে তার নামে জমি কেনার পরিকল্পনায় রাজি হয়ে যায়। আসিয়াও বলে বাবার কাছ থেকে সে শিখেছে আমানতের খেয়ানত করা যায় না। কিন্তু দর্শক হিসেবে এখানেও আমাদের প্রশ্ন করতে হয়, আসিয়া কি সত্যিই এতটা বিশ্বাসযোগ্য থাকবে, নাকি ভবিষ্যতে এই জমি নতুন কোনো সমস্যার কারণ হবে? এর মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। মুগ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর যখন বাড়ির লোকজন জানতে পারে সে বাড়িতে নেই, তখন সাদেককে সন্দেহ করা হয়। তাকে অভিযোগ করা হয় যে সে নাকি মুগ্ধের কাছ থেকে টাকা খেয়ে তাকে পালাতে সাহায্য করেছে। কিন্তু সাদেক পরিষ্কারভাবে জানায় মুগ্ধ সত্যিই অসুস্থ ছিল এবং পালিয়ে যায়নি। পরে বাড়ির আলমারি, ওয়ার্ড্রোব সহ সবকিছু পরীক্ষা করা হয়। দেখা যায় কোনো কিছুই চুরি হয়নি। তখন অন্তত এই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে না। কামরান আবার ফুপু আম্মাকে বোঝাতে থাকে তার ২টা বাড়ি আর ৪টা দোকান যেন তার নামে করে দেওয়া হয়। রেজিস্ট্রেশনের কাগজপত্র তৈরি করার কথাও বলা হয়। কামরান এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেন সে শুধু ফুপু আম্মাকে বিপদ থেকে বাঁচাতেই
সব করছে, কিন্তু তার কথার আড়ালে যে সম্পত্তির লোভ রয়েছে সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আসে আসিয়ার সঙ্গে তার পরিবারের কথোপকথনে। সেখানে 12 কোটি টাকার সম্পত্তি আসিয়ার নামে হওয়ার কথা শুনে সবাই আনন্দ করতে শুরু করে, কিন্তু একজন তাকে সরাসরি পরামর্শ দেয় এই সম্পত্তিকে শুধু আমানত হিসেবে না দেখে সুযোগ হিসেবে নিতে। বলা হয়, বৃদ্ধ যদি মারা যায় অথবা জেলে যায় তাহলে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ আসিয়াকে সম্পত্তি আত্মসাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আসিয়া প্রথমে এটাকে আমানত হিসেবে দেখালেও তাকে বলা হয় সুযোগ বারবার আসে না। এই কথাগুলো থেকেই বোঝা যায় সম্পত্তিকে ঘিরে নাটকের ষড়যন্ত্র এখন আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। আর সব শেষে আসে সবচেয়ে বড় চমক। একদিকে সম্পত্তির কাগজপত্র তৈরি করার পরিকল্পনা, অন্যদিকে মুগ্ধদের বিপদ, সুরাইয়ার মামলা, সালাউদ্দিনের অসুস্থতা, আর এর মাঝেই গোপনে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বলা হয় কাজ শেষ হলে কক্সবাজার চলে যাবে এবং সেখানে বিয়ে করবে। অর্থাৎ পুরো পরিকল্পনার পেছনে শুধু সম্পত্তি নয়, নিজেদের ভবিষ্যৎ নিয়েও বড় একটি ছক তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কামরানের এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হবে কিনা? ফুপু আম্মা কি সত্যিই নিজের সম্পত্তি তার নামে লিখে দেবেন? আর একবার সম্পত্তির দলিল কামরানের হাতে চলে গেলে সে কি সত্যিই আবার সব ফিরিয়ে দেবে? অন্যদিকে মুগ্ধ ও সালাউদ্দিন কি এই বিপদ থেকে বের হতে পারবে? সুরাইয়ার মামলা কোন দিকে যাবে? আর আসিয়ার নামে যে 12 কোটি টাকার সম্পত্তি দেওয়ার পরিকল্পনা হচ্ছে সেটাই বা ভবিষ্যতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে? আমার মনে হয় সামনে নাটকের সবচেয়ে বড় সংঘর্ষটা হতে যাচ্ছে সম্পত্তির দলিলকে কেন্দ্র করে। কারণ এতদিন কথার মাধ্যমে যে ষড়যন্ত্র চলছিল, এবার সেটাই কাগজপত্রের মাধ্যমে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর যদি কামরানের হাতে সত্যি সম্পত্তির দলিল চলে যায় তাহলে ফুপু আম্মার জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মুগ্ধদের বিরুদ্ধেও নতুন কোনো অভিযোগ তৈরি হতে পারে। তাই পরের পর্বে কি হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আজকের পর্বের সবচেয়ে বড় শিক্ষা হলো, কাছের মানুষ যখন সম্পত্তির লোভে অন্ধ হয়ে যায় তখন বাইরের শত্রুর চেয়েও আপন মানুষ বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নাটকের পরবর্তী পর্বে এই ষড়যন্ত্র কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত নাটকের গল্প, রিভিউ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।